রাজনৈতিক পট পরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী কারাগার থেকে মুক্তি পান। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যার মামলার 5 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে, তবে তার বিরুদ্ধে আরও 5টি মামলা বিচারাধীন ছিল, সেগুলোতে তিনি জামিন পেয়েছেন। অধ্যাপক আলী রিয়াজ বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের উত্থান বিষয়ে একাধিক বই লিখেছেন এবং তিনি সতর্ক করে দিয়েছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশ আফগানিস্তানের মতো একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সমস্ত বাস্তবতা বাংলাদেশে আসলে বর্তমান। হাসিনা পরবর্তী বাংলাদেশের ধর্মাশ্রয়ী নীতি পুলিশের দৌরাত্ম্য দেশের নারীদের জীবন অতিষ্ঠ করে তুলছে। যেভাবে নারী ফুটবলারদের উপর আক্রমণ করা হয়েছে, তাতে মেয়েরা আর ফুটবল খেতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিএনপি নেতা তারেক রহমানকে একটি ধন্যবাদ দিয়ে শুরু করি। তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে আবার গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশ ইমেজ সংকটে পড়তে পারে। বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে কি ইতোমধ্যেই যে পড়েনি সে কথা কি নিশ্চিতভাবে বলা যায়? যায় না। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এগুলোর বেশিরভাগই বলছে যে বিগত অগস্ট মাসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ, বিশেষ করে উগ্র ধর্মান্ধ শক্তিটি সরকারি সুবিধায় দেশব্যাপী ধর্মীয় উগ্রবাদ ছড়াচ্ছে এবং বাংলাদেশের মডারেট ইসলামিক ইমেজটি তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন বিখ্যাত ডয়েচে ভেলে এক রিপোর্টে বলছে যে 7ই মার্চ করে খেলাফত কর্মসূচি পালনের আগে ঘোষণা দিয়ে দেশবাসীকে জানিয়েছিল বাংলাদেশে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি প্রচারে লাগানো হয়েছিল পোস্টার, ব্যানারও, কিন্তু আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা মাঠে নামার পর প্রতিহত করার চেষ্টা করা হয়। শুধু এই ঘটনাই নয়, নারীদের ঘরে বন্দী রাখার চেষ্টা, মাজার ভাঙা সহ অভ্যুত্থানের পরপরই বিভিন্ন কলেজে জঙ্গি সংগঠনের পতাকা সদৃশ্য পতাকা নিয়ে মিছিল করার ঘটনা ঘটেছে। সরকার কিছু ব্যবস্থা নিলেও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন তা মোটেই পর্যাপ্ত নয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী কারাগার থেকে মুক্তি পান। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যার মামলার 5 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে, তবে তার বিরুদ্ধে আরও 5টি মামলা বিচারাধীন ছিল, সেগুলোতে তিনি জামিন পেয়েছেন। বাংলাদেশে কারাগার থেকে জঙ্গিদের জনস্রোতে মিশে যাওয়ার ঘটনাও ঘটেছে। 2024 সালের 7ই আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বিক্ষোভের সময় কারারক্ষীদের জিম্মি করে 209 জন বন্দী পালিয়ে যায়। বন্দী পালানো ঠেকাতে গুলি ছোড়ে কারারক্ষীরা। এতে 6 জন নিহত হয়। নিহতদের মধ্যে 3 জঙ্গিও ছিল। 3 জনই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জিম্মি করে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো জঙ্গিদের মধ্যে 27 জনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। কারা মহাপরিদর্শক বলছেন, জেলখানা থেকে পালানো 98 জঙ্গির 70 জনই সাজাপ্রাপ্ত, যাদের বেশিরভাগকে ফের গ্রেপ্তার করা হলেও 27 জন এখনো অধরা থেকে গেছে। কয়েকটি গণমাধ্যম তো সরাসরি বলতেই চাইছে যে বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান হিসেবে নাম লেখাতে যাচ্ছে। বিগত সেপ্টেম্বর মাসে বিখ্যাত ব্লুমসবার্গ পত্রিকা রিপোর্ট করেছিল যে বাংলাদেশে যে ক্যাওস বা বিশৃঙ্খলা তৈরি হয়েছে তাতে ইসলামিক উগ্রবাদের জন্য দরজা খুলে যাচ্ছে। বিগত নভেম্বর মাসেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি হুঁশিয়ার করে দিয়েছিলেন যে বাংলাদেশে ইসলামিক উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের কথাই এখন এসে আরো সরাসরি বললেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। নিকেই এশিয়া নামক জাপান থেকে প্রকাশিত বিখ্যাত সংবাদ মাধ্যমটি বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির মাঝেই বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উদ্বেগ বাংলাদেশের বাইরে, বিশেষ করে ভারত এবং যুক্তরাষ্ট্রেও পৌঁছে যাচ্ছে, কারণ এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখোমুখি হয়ে পড়ছে।
হাসিনা পরবর্তী বাংলাদেশের ধর্মাশ্রয়ী নীতি পুলিশের দৌরাত্ম্য দেশের নারীদের জীবন অতিষ্ঠ করে তুলছে। যেভাবে নারী ফুটবলারদের উপর আক্রমণ করা হয়েছে তাতে মেয়েরা আর ফুটবল খেতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। দেশব্যাপী তৌহিদি জনতা মাজার ভাঙছে ইসলামে মাজার হারাম বলে অভিহিত করে। এসব তথ্য উল্লেখ করে নিকেই বলছে যে অন্তর্বর্তী সরকার যদি এসব থামাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশকে ভয়ঙ্কর উগ্র ধর্মীয়বাদের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না। যে প্রশ্ন একটু আগেই উল্লেখ করেছি, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক আগে থেকেই উদ্বেগ কাজ করছে যে বাংলাদেশে যদি পাকিস্তান বা আফগানিস্তানের মতো ধর্মীয় উগ্রবাদ সফলভাবে ক্ষমতায়িত হয় তাহলে এই বিপুল সংখ্যার বা বিপুল জনসংখ্যার দেশটির পক্ষে কি সুস্থভাবে টিকে থাকা সম্ভব হবে? রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার অনেক সফলতার মাঝে অন্যতম হিসেবে ধরা হতো বাংলাদেশে ক্রমবর্ধমান ধর্মীয় উগ্রবাদকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি মধ্যপন্থী উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করায় সফল হওয়া। বর্তমান সরকারের সংশোধন বিষয়ক যে কমিটি হয়েছে সেই কমিটির প্রধান এবং সংস্কার কমিশনের উপপ্রধান অধ্যাপক আলী রিয়াজ বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের উত্থান বিষয়ে একাধিক বই লিখেছেন এবং তিনি সতর্ক করে দিয়েছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশ আফগানিস্তানের মতো একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সমস্ত বাস্তবতা বাংলাদেশে আসলে বর্তমান। তিনি উল্লেখ করেছিলেন সেই স্লোগানের কথা যা বাইতুল মোকাররম মসজিদে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে প্রায়শই দেওয়া হতো, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আমি অনুরোধ করব আপনারা আপনার চারপাশে তাকান, ক্ষমতা এবং ক্ষমতার বাইরে কাকে দেখতে পান আপনারা? সেই যারা বলেছিল আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, তারাই কি আপনার চারপাশে আবার ক্ষমতাসীন নয়? তাদের সঙ্গে হিজবুত তাহরির নামে একটি উগ্র খেলাফতপন্থীরাও মাঠে নেমেছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের ধর্মীয় উগ্রবাদ এখন কেবল ক্ষমতাবান নয়, বরং তারাই বাংলাদেশকে এখন চালাচ্ছে। কখনো বৈষম্য বিরোধী ছাত্র জনতা অথবা তৌহিদি জনতা হিসেবে, কখনো জামায়াত শিবির হিসেবে, কখনো হেফাজতে ইসলাম হিসেবে, খেলাফত প্রতিষ্ঠাকারী হিজবুত তাহরির হিসেবে। আর এদের সকলের পেছনে সমর্থন এবং সহযোগিতা দিতে ঢাল হিসেবে দাঁড়িয়ে আছেন ডক্টর ইউনূস নামের একজন বড় মাঠের খেলোয়াড়। বাংলাদেশের দুরবস্থাকে ঠেকিয়ে রাখার ক্ষমতা কি কারো আছে? কি মনে হয় আপনার? দেখেন, আপনারা যা ভালো মনে করেন। ভালো থাকবেন।